আমি এখানে যারা নার্সিং প্রফেশনে আছেন তাদের প্রতি রেসপেক্ট রেখে বলছি। বিকজ যে ক্লাসে আছে সে তার ক্লাসের ওই পারসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এটাই স্বাভাবিক। আমি যদি নার্সিং প্রফেশনে থাকতাম, আমি নার্সিং প্রফেশনকে আরো বেশি গুরুত্ব দিতাম। তারপরেও আমি দিই বিকজ সে মেডিকেল পারসন। তো তার সাথে ভালো গুড রিলেশন ছিল, যার কারণে আমি বলছি ঠিক আছে দিস, সমস্যা নেই। তখন সে আমাকে আইডি করতে চেয়েছিল, আমি আইডি করিনি। আমি জাস্ট আমাদের বিজনেস গ্রুপে ইনভলভ হয়েছিলাম। হারুন ভাইয়ের বিজনেস গ্রুপে ইনভলভ ছিলাম। তো ওনাকে আমি একদিন নক করেছিলাম যে ভাই অ্যাকচুয়ালি বিজনেসটা কি আমি কিছু বুঝতে পারছি না, সারাক্ষণ অনেক বেশি মেসেজ আসে যেটা আমার জন্য খুবই বোরিং ছিল। মিউট করে রাখতাম, মাঝে মধ্যে দেখতাম চেক করে, আসলে কিছু বুঝতে পারতাম না। পরে উনি আমাকে বিজনেস সম্পর্কে প্ল্যানিং দিয়েছে। আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ঝামেলা বা জটিল। বিষয়টাকে আমি এত ইজিলি ভাবে দেখিনি। বিকজ আমার কাছে জবটা ইজি মনে হয়ে গিয়েছে। কারণ আমি সবসময় জবগুলো আমাকে বেশি কষ্ট করতে হয়নি বা বেশি প্রেশার আমাকে বেশি স্ট্রাগল করতে হয় নাই। সবসময় ইজিলি ভাবে জব হয়েছে। বা জবের জন্য খুব বেশি চেষ্টাও করতে হয়নি। তো এরপরে উনি আমাকে আমি এরপরে রিজেক্টও করিনি বা বিজনেসটা করবো এরকমও কিছু বলিনি। তো উনি আমাকে প্রতিদিনই প্রায় সালাম দিত, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আমি ২-১ দিন রিপ্লাই দিয়েছিলাম ১ম। এরপরে আমি কখনো রিপ্লাই দিতাম না। কন্টিনিউ উনি প্রতিদিন দিয়ে যেত। খুব কম মাঝে মধ্যে মিস হতো। যে আমাকে টেক্সট করা মিস হতো খুব কম মাঝে মধ্যে। এভাবে করতে, করতে পরে ভাবলাম যে হ্যাঁ, আজকে আমার সেদিন অফিসে পেশেন্ট কম ছিল। আমি একটু ফ্রি ছিলাম। ভাবলাম যে আচ্ছা, উনি যেহেতু প্রতিদিনই ট্রাই করে যাচ্ছে, দেখি আরেকবার বিজনেস যেহেতু ১ম বার বুঝিনি, আরেকবার বোঝার ট্রাই করি। তখন উনি যা বলছিল সেটা ফলো করলাম। এরপরে কিছু বলিনি। ভাইয়া বলল যে, "আপনি ২-৩ টা প্রোডাক্ট ইউজ করে ট্রাই করে দেখেন।" আমি বলেছি, "না, আমি ইউজ করতে চাই না।" তারপর উনি কিছু প্রোডাক্ট পাঠিয়েছিল। কিছু প্রোডাক্ট বলতে আমাদের জ্ঞানোজি সোপ, অ্যালোভেরা ক্লিনজিং জেল ছিল, আর নিউট্রিকেয়ার ক্রিম। এই ৩ টা প্রোডাক্ট আমি ইউজ করেছিলাম। যেটা ইউজ করে আমি প্রোডাক্টের প্রেমে পড়েছি। তো প্রোডাক্টের প্রেমে পড়েছি, তারপরে আমি বিজনেস করব এরকম কোনো প্রতিশ্রুতি দিইনি বা আইডি করিনি। এরপরে প্রোডাক্টটা যখন আমার ভালো লেগেছিল তখন আমি ভাবছি যে আমি বিজনেস করব না, বাট ডিসকাউন্টে প্রোডাক্ট নিবো, যার জন্য আইডি করেছিলাম। উনাকে বলছি আইডি খুলে দেন। তখন আমি আব্দুল্লাহপুর থেকে প্রায় ১ম মাসে ৪-৫ হাজার পয়েন্টের আমি প্রোডাক্ট নিয়েছি। অ্যাকচুয়ালি আমি পয়েন্টটা কি তখন সেটাও আমি বুঝতে পারতাম না। পয়েন্ট ভ্যালু, পিবিটা কি? তো আমি যদিও ডক্টর প্রফেশনে হয়তো আমার অনেক এক্সপেরিয়েন্স আছে বা ভালো করতে পারি, ভালো প্রেসক্রাইব করতে পারি পেশেন্ট দেখে, বাট আমার বিজনেস সম্পর্কে জিরো নলেজ ছিল। আমি কখনো নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা এই ধরনের বিজনেস আছে এ ধরনেরও কোনো নলেজ ছিল না। জিরো নলেজ। আমি জানতামই না এটা যে একটা বিজনেস, বা আমার কাছে মনে হতো যে এটা জাস্ট শো অফ করার জন্য বা ফেক ফিল হতো আরকি এট ফার্স্ট এ। তো এটা ইউজ করার পরে আমি আব্দুল্লাহপুর থেকে একসাথে ৪-৫ হাজার পয়েন্টের প্রোডাক্ট নিই। প্রত্যেকটা প্রোডাক্ট আমার ভালো লেগেছে। যখন ভালো লেগেছিল প্রোডাক্ট ভালো লাগার পরে আমি বলেছি যে আমি একটা মিটিং এ জয়েন করেছি। হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস জয়েন করে সেখানে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি বিজনেস করব। যেহেতু আমি প্রোডাক্ট ইউজ করেছি, যেহেতু প্রোডাক্ট আমার কাছে প্রতিটা প্রোডাক্ট কোকোজি ভালো লেগেছে, স্পাইরুলিনা নুডলস অনেক কিছু তখন নিয়েছিলাম। যেহেতু আমার কাছে প্রতিটি প্রোডাক্টই ভালো, বেটার মনে হয়েছে, তখন ভাবলাম যে হ্যাঁ, অর্গানিক প্রোডাক্ট এমনিতে আমার পছন্দের প্রোডাক্ট ছিল আগে থেকে, যেকোনো অর্গানিক প্রোডাক্ট। তখন ভাবলাম যে হ্যাঁ, আমি বিজনেসটা করব। যেহেতু আমি প্রোডাক্ট ইউজ করব লাইফ টাইম সুস্থ থাকার জন্য, সেহেতু আমার প্রোডাক্টটা প্রয়োজন যেহেতু, তাহলে বিজনেস করলে প্রবলেম কি? এখানে তো আর আমাকে সেল করতে হচ্ছে না, আমি একাই ইউজ করব। তো আমি আসলে না বুঝে হয়তো বলেছিলাম তখন, আ আবেগী হয়ে বলেছিলাম আরকি, যেটা বলা হয়। তো আমি এভাবে ইউজ করেছি, অনেক প্রোডাক্ট নিচ্ছি, ইউজ করছি, মাঝে, মাঝে মিটিং করছি। এভাবে করতে, করতে স্টার এজেন্ট কমপ্লিট করেই আমার টিমেও কিছু ছিল, কিছু আর্মি প্রফেশনের লোক ছিল। স্টুডেন্ট ছিল না, ডক্টর প্রফেশনে ছিল। আমার প্রফেশনে আমার কিছু ক্লাসমেট ছিল। ক্লাসমেটও ছিল যারা এট ফার্স্ট এ আমি সব আমার ক্লাসমেট ফ্রেন্ডদেরকে জয়েন করেছিলাম। আর আমার রিলেটিভ কিছু জয়েন করেছিলাম। আর্মি প্রফেশনের কিছু লোক ছিল। সবাই কিন্তু এখন নেই।
হয়তো ১ জন ২ জন থাকতে পারে। ১ জন ২ জন আছে, একদম সিরিয়াস না। এভাবে আমার আসলে স্টার্টিং টা শুরু হয় কিছু প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্ট দিয়েও কিন্তু আপনার মার্কেট ক্রিয়েট করতে পারেন। আমি যেভাবে স্টার্টিং করেছিলাম। তো অ্যাকচুয়ালি এটাই আরকি যে আমার যেখানে জবের ইচ্ছে ছিল অনেক বেশি ইচ্ছে হয়ে গিয়েছিল। সেখানে আমি বিজনেস এ ট্রান্সফার করেছি। তো আমি এভাবে স্টার এজেন্ট কমপ্লিট করি। এরপর স্টার এজেন্ট হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু একটা পদবিতে এসেছি আমাকে সিরিয়াসনেস হওয়াটা প্রয়োজন। যেহেতু সবাই কিভাবে নিজে থেকে প্রোডাক্ট এত কম ইউজ করে কিভাবে তারা দ্রুত পজিশন করছে। আর আমি অনেক প্রোডাক্ট নিয়েও পজিশন হচ্ছে না কেন? আমি বুঝতে পারছি না। মানে যেখানে স্টার এজেন্ট থেকে রুবি হচ্ছে, ডায়মন্ড হচ্ছে, তখন ভাবলাম যে না আমাকে এটা ডিপলি দেখা দরকার, বোঝা দরকার বিজনেসটা। আস্তে, আস্তে তখন আমি সিরিয়াস হই। হ্যাঁ, টিম করতে হবে। টিম কিভাবে করতে হবে? মাঝে, মাঝে তখনও সিরিয়াস হচ্ছে। একদম ফুল সিরিয়াস হতে পারছিলাম না। বিকজ আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম ছিল। কারণ আমি যে সেক্টরে আছি, আমার এখানে সেক্টরে অনেক পেশেন্ট মানে একদম সেক্টরের বেশি পরিচিতি পেয়েছি। অনেক পেশেন্টকে ফ্রিতে দেখি। কিছু ভিজিট নিই, কিছু ফ্রিতে দেখি। তো অনেক পেশেন্ট আসতো বাসায় যার কারণে সবার পরিচিতি হয়ে গিয়েছি। তো আমি আসলে না বুঝে সব পেশেন্টকে প্রোডাক্ট অফার করেছি। প্রোডাক্টটা এতটাই আমার ভালো লেগেছিল, প্রত্যেকটা পেশেন্টকে আমি অফার করেছি। মানে যার এবিলিটি আছে তাকেও করেছি, যার এবিলিটি নেই তাকেও করেছি। তো কিছু পেশেন্ট এই বিষয়গুলোকে নেগেটিভলি দেখেছিল বা বাসার প্রতিবেশী যারা তারা বলতো যে আমাকে সে ডক্টর হয়ে কত নিচে নেমে গিয়েছে, কত নিচের প্রফেশনে চলে গিয়েছে। সে সাবান, শ্যাম্পু, পেস্ট নিয়ে বিজনেস করে। আর তার কত সম্মানের একটা পেশা, তার থেকে সে গাজীপুর থেকে রোগী এসে দেখায় বাসায় এসে, আর এখানে সে সাবান শ্যাম্পু নিয়ে সে বিজনেস করছে। কেমন মেন্টালিটি এভাবেই বলেছিল। মানে আমার কিছু প্রতিবেশী বা পেশেন্ট যারা একদম হাই এডুকেটেড এরকম না, নরমাল এডুকেশন আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, খুবই নরমাল, তারা বলেছিল। তো এভাবে করতে করতে আমার ফ্যামিলি যেহেতু জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি আছে, তাদের কাছে আসলো, আমার হাজবেন্ড পর্যন্ত এক পর্যায়ে জানলো, বা আমি প্রতিবেশী থেকেও একটু আলাদা হয়ে যাই। তা আমার পেশেন্টও আস্তে আস্তে কমে যায়। পেশেন্টও কমে, কিছু পেশেন্ট যাদেরকে পরবর্তীতে আমি বুঝলাম যে না এদেরকে সেল অফারটা দেয়া যাবে না, গিফট দিতে হবে। গিফট দেওয়ার পরে কিছু পেশেন্ট নিজে থেকে কিন্তু আবার ওই প্রোডাক্ট সেল করে নিয়েছিল। আর যাদেরকে আমি সেল করেছি ফার্স্টে একদম ১ম এই সেলের অফার দিয়েছি, তারা কিন্তু বেশি হাইলাইট করেছে এই বিষয়টা যে আমি হলে কখনো এই বিজনেস করতাম না। আমি নিজেও করতাম না। আর উনি কত হাই প্রফেশন এ থেকে উনি এই ধরনের প্রোডাক্ট সেল করছে। সাবান, শ্যাম্পু। এটা কি কোনো বিজনেস হলো? মেডিসিনের বিজনেস, মেডিসিন সেল করা তো উনাকে মানায় না। এভাবে বলছিল। তো আমি আসলে বিষয়টা গায়ে লাগিয়েছি আবার লাগি নাই। তো আমার কাছে অনেক বেশি আ তখনও আমার বেশি একটা খারাপ লাগেনি। পেশেন্ট যখন আস্তে, আস্তে কমে যাচ্ছে তাও আমার লাগেনি। বিকজ আমি বিজনেসে একটু সময় দিতে চাচ্ছিলাম। তো আস্তে, আস্তে যখন দেখলাম যে ফ্যামিলিতে বাসায় এবার প্রবলেম হচ্ছে, বাসায় শ্বশুর-শাশুড়ির রাগ হচ্ছে, বাসায় গ্রামের বাড়িতে চলে যাচ্ছে, তাদেরকে টাইম দিতে পারছি না। হাসব্যান্ডও এবার আস্তে, আস্তে এটার আ বিপরীত দিকে চলে যাচ্ছে। আমাকে আর সাপোর্ট করছে না। টোটালি করছে না। বলেছে যে কোন প্রোডাক্টই বাসায় থাকা যাবে না। বাসায় যদি প্রোডাক্ট থাকে আমি বাসায় আসব। ইভেন আমার ভাইয়াকে, আম্মুকে, ফ্যামিলির সবাইকে, আমার পার্সোনাল আমার নিজের ফ্যামিলির সবাইকে ডেকে নিয়ে আ বলেছে, ইনফর্ম করেছে বিষয়টা। তারাও বলেছে আমার সাথে রিলেশন রাখবে না। যে আমি একটা ভালো প্রফেশন এ থেকে ভালো একটা সেলারি, স্মার্ট একটা সেলারি পাচ্ছি এবং আমার জন্য গভর্নমেন্ট জবের জন্য এপ্লাই করেছিল আমার ভাইয়া। তো আবার চেম্বার করার প্ল্যানিং চলছে। সেখানে আমি কিভাবে এরকম একটা কাজে ইনভলভ হলাম। তাদের কাছে এটা খুবই নরমাল একটা বিজনেস। মানে এটা হচ্ছে আমাদের যারা একদম লোয়ার ক্লাসে আছে তাদের কাছেও মনে হচ্ছিল তখন বিজনেসটা একদমই স্বাভাবিক না, অস্বাভাবিক একটা বিজনেস। আর আমাকে তারা মনে করেছিল যে আমি মানসিকভাবে একদমই সুস্থ না। তখন এরকম একটা পর্যায়ে চলে গিয়েছি। কারণ আমি তো সারাক্ষণ বিজনেস নিয়ে কথা বলছি। তো এর মধ্যে গ্যাপিং ফ্যামিলির প্রবলেম, প্রেশার, পাড়া-প্রতিবেশী, আবার হচ্ছে আমার পেশেন্টের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। যার কারণে সবাই নেগেটিভলি বিষয়টা দেখছে এবং আমিও মেন্টালি একটা প্রেশারের মধ্যে ছিলাম। এরপর আমি আবার বিজনেস থেকে একটু দূরে যাই। আবার বিজনেস, এটা তো সবাই জানে যে বিজনেস থেকে যেকোনো
কাজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো আমার প্র্যাকটিস থেকে আমি একটু দূরে একটু আলাদা হলে দেখা যাচ্ছে আমি কিন্তু সেটা ভুলে যাচ্ছি। আবার আমি স্টার্ট করছি। এভাবে আপ ডাউন এর মধ্যে ছিল। খুব সিরিয়াস ছিলাম না। টিম ছিল আবার চলে গিয়েছে। ছিল আবার হয়েছে। মালয়েশিয়া থেকে হয়েছে, কুয়েত থেকে হয়েছে, আবার চলে যাচ্ছিল। এরপরে ডিসিশন নিয়েছি। এরপরে হয়েছিল আমার অফিসে প্রবলেম। বাসায় তো এই প্রবলেম গুলো চলছে। অফিসের প্রবলেম, অফিসের ফার্স্টে আমি না বুঝেও কিছু কলিগকে ইনভাইট করেছিলাম, ডক্টরকে করেছিলাম, পিএম কে করেছিলাম। তো পিএম কে ফার্স্টে আমি কফি দিয়েছিলাম। আমাকে বলল যে আপনার বডির শেপ, আপনি এতটা ফিগার কিভাবে হয়েছিল, আপনি অনেক বেশি মানে আমার সম্পর্কে প্রশংসা করার পরে আমি বললাম যে আমি কফি ইউজ করেছিলাম, ডিকসনের কফি খুবই অসাধারণ একটা কফি, যার কারণে এটা কিন্তু স্লিমিং এর জন্য ভালো কাজ করে, ইভেন অ্যাসিডিটির জন্য ভালো কাজ করে। তখন উনি বললো আচ্ছা আমার জন্য তাহলে নিয়ে আসবেন, এটা কিন্তু অ্যাসিডিটির জন্য ভালো। তো আমি ওনার জন্য নিয়ে আসার পরে উনি কি করছে, পুরো অফিসে আমাদের 42-55 জন স্টাফ সবাইকে ইনভাইট করেছে। দেখেন তানজিলা ম্যাডাম আমার জন্য কফি নিয়ে এসেছে, এটা নাকি খুবই ভালো। এরপরে উনি ইউজ করে আবার সবাইকে ডিক্লেয়ার করেছে এটা খুবই ভালো, সবাই নিবে। ওই পর্যায়ে আমার এই নিউজটা আমার ডিরেক্টরের কাছে চলে গিয়েছে। মানে আমাদের যে হসপিটালে যে ডিরেক্টর, তিনি ব্যাপারটাকে আরো কিছু নেগেটিভ পার্সন আছে তারা হয়তো তার সাথে বসে বিষয়টাকে হাইলাইট করেছে, নেগেটিভলি হাইলাইটেড করেছে, যার কারণে বিষয়টা অন্যভাবে চলে গিয়েছে। এরপর অফিসের কলিগরা আমার সাথে খুব বেশি একটা ভালো আগের মতো চলছে না। ইভেন খালা পিয়ন যারা, তারাও আমাকে যে আগের মতো যে একটা রেসপেকটেশনের জায়গা ছিল, গেটে ঢোকার সময় সালাম দিত, সেই বিষয়গুলো আস্তে আস্তে চলে গিয়েছে। এভাবে আমি 1 বছর জব করেছি। এভাবে এর আগে কিন্তু জব 7 বছর টানা করছি একই জায়গায়। লাস্টে এই প্রবলেম নিয়ে 1 বছর জব করেছি। তো এরপরে পিএম এর সাথে, পিএম কে টোটালি সাপোর্ট করছে না ডিরেক্টর। ডিরেক্টর বলছে আপনি তার সাথে তার প্রোডাক্ট ইউজ করে করে তাকে আপনি সাপোর্ট করেন, তাকে আপনি সুযোগ দিচ্ছেন, সে কিন্তু তার লাইফ নষ্ট করে ফেলছে, সে খুব ভালো একটা ক্যারিয়ার নষ্ট করে ফেলছে, সে কোথায় চলে গেছে, ফেক একটা ইয়েতে চলে গেছে, এমএলএম সিস্টেমে চলে যাচ্ছে। মেয়ে মানুষ, এটা ঠিক না। উনি একটা লেডি ডক্টর, ওনার অনেক কোয়ালিটি আছে, উনি কিন্তু অন্যান্য স্টাফও তাকে দেখে খারাপ হচ্ছে, এভাবে করে ওনাকে কমেন্ট করেছিল। এরপরে এভাবে করতে করতে আমি একদিন সন্ধ্যায় আমার ডিউটি ছিল, নর্মালি আমার সকালে ডিউটি, সন্ধ্যায় ডিউটিতে আমি সেদিন আমার মিটিং শুরু হয়েছিল, আমি ব্লুটুথ দিয়ে মিটিং শুনছিলাম, তার মধ্যে পিএম আসছে, একটা পেশেন্টও দেখছি। পেশেন্টের কখনো প্রেসক্রিপশনে আমি ভুল করিনি। তো সেদিন উনি এসে চেকিং করছে, কারণ ডিরেক্টর কন্টিনিউ ফলো আপ রাখছে সব স্টাফকে দিয়ে, বা অন্যান্য আলাদা করে স্টাফ হায়ার করেছে যে আমাকে ফলো করার জন্য। তো আমাকে দেখলো যে আমি পেশেন্টও দেখছি আবার ব্লুটুথ দিয়ে শুনছি, আমার ফোনটা আবার ওখানে নিয়ে গেছি। নর্মালি কিন্তু ফোন কখনো পিএম নেয়ার মতো তার রেস্ট্রিকশন, তার আহ, কাজের মধ্যে পড়ে না, সে কখনো এটা করতে পারবে না, যেটা আমার সাথে উনি করেছিল। শেষ পর্যায়ে উনি আমার কাছে ক্ষমা চেয়েছিল এই কাজের জন্য, যখন আমি চলে এসেছিলাম আর কি। তো এভাবে করতে করতে আমি কিন্তু আমার বিজনেসকে একদম স্টপ করে দিই নাই। কখনো কখনো করেছি, কখনো আপ ডাউনের মধ্যেই ছিল, মোটামুটি একদম সিরিয়াসনেস ভাবে হয়তো করতে পারিনি। এরপরে ওনার সাথে সবার সাথে মোটামুটি আমার খুব ভালো একটা রিলেশন ছিল তা না, আবার অনেকের সাথে ভালো ছিল, মানে তারা পিএম এর সামনে খুব বেশি ভালো থাকতো না, অন্য সময় আমার সাথে ক্লোজ হতো, যার কারণে আমি অনেক ইনফরমেশন গুলো নিতে পারতাম। এভাবে করতে করতে আমার এর পরের দিন শোকজ আসে যে আমি পেশেন্ট সামনে রেখে আমি ব্লুটুথে মিটিং করেছি, এটা অনেক বড় একটা অন্যায় করেছি, আমাকে লিখিত দিতে হবে। আমি বলেছি আমি কোনো লিখিত দিতে পারবো না, এটা আমার পার্সোনাল প্রবলেম, আমি তো পেশেন্টকে বসিয়ে রাখিনি, আবার পেশেন্টকে নিয়ে আমি অন্য জায়গায় বসিয়ে রাখিনি যে পেশেন্টকে বসিয়ে আমি বসে বসে মিটিং করেছি। আমি আমার কাজ ঠিক রেখেছি, কাজ ঠিক রেখে যদি আমি করি তাতে প্রবলেম কি? তাদের কথা হচ্ছে আমি পরিবেশ নষ্ট হচ্ছে এবং আমার লাইফ নষ্ট করে ফেলছি। আমাকে এরপরে ইনফর্ম করা হয়েছিল যে আপনাকে আমরা হারাতে চাই না, কখনো কখনো চাইনি, কখনো হারাতে চাই না। আমাদের হসপিটালে থাকেন, আপনার খুবই গুড একটা রিভিউ আছে পেশেন্টদের কাছে, তো আপনি ঠিক হয়ে যান, আপনি বিজনেসটা ছেড়ে দেন। আমি টিমকে বলেছি আমি কখনোই বিজনেস ছাড়বো না, যদি পসিবল হয়
আমি থাকবো, যদি পসিবল হয় আমাকে রাখবেন, না হলে আমি থাকবো না। বিজনেস কখনো আমি ছাড়তে পারবো না। বলছে ঠিক আছে, ঠিক আছে, মাথা ঠান্ডা করেন। এরপরে আমার কাছে মনে হলো যে না, এখানে ঠিক হবে না থাকা। এরপরও যেহেতু এভাবে শোকজ এসেছে, এটা আমি এখানে কিছুই করলাম না, শোকজ কেন আসবে? আমি যেখানে নিজে রিজাইন দিব সেখানে কেন আমাকে শোকজ করে ইনসাল্ট করা হবে? তা আমি ওই দিনই রিজাইন দিয়েছিলাম, রিজাইন লেটার দিয়েছি। রিজাইন লেটার অ্যাকসেপ্ট করে নাই, বলেছে 3 মাস আগে ইনফর্ম করতে হবে। আচ্ছা, 3 মাস আমাকে করতে হবে, হয়তো এটা আমার আহ পানিশমেন্ট হতে পারে। আমি বলছি ঠিক আছে, যেহেতু আমি যাব, তাহলে ব্যাড রেকর্ডেড করে আমি যেতে চাই না, আমি 3 মাসই করব, প্রবলেম নাই। 3 মাস পরে আবার যখন রিজাইন লেটার দিয়েছি, অ্যাকসেপ্ট করে নাই। এর পরের বার যখন নির্বাহী পরিচালককে দিয়েছিলাম, তখন অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্টেড করার পরে আমি চলে এসেছি। আসার সময় কিন্তু প্রত্যেকটা পার্সন ক্ষমা চেয়েছিল, যেটা তারা হয়তো বিজনেসটা ফেক জেনেছিল, তাদের একটা ভুল ধারণা ছিল। বাট তারা মনে করতো যে আমাকে, আমার ব্রেন ওয়াশ করা হয়েছে। আমাকে এভাবে বলতো যে তোমার তো ব্রেন ওয়াশ করা হয়েছে, এজন্য তুমি বিজনেস ছাড়া কিছুই বোঝো না। পেশেন্টের কাছে গেলেও একই প্রবলেম। এভাবে করতে করতে ছেড়ে অবশেষে আমি জব ছাড়লাম। এরপরে আমি আগস্ট মাস থেকে, মানে আগস্ট মাসের আগেই আমি জব ছেড়েছিলাম। এরপর আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আগস্ট মাসের 10 দিন আগে আমি জব ছেড়েছিলাম। এরপর বলেছিল যে হ্যাঁ, আমি 3 মাস আমি চ্যালেঞ্জ করব, যে আমাকে এখানে সফল হতেই হবে, আমাকে সবগুলো লাইন নিয়ে আমাকে কাজ করতে হবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3টা মাস আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি, 6টা লাইন নিয়ে। আমার একটা লাইনে অ্যাক্টিভ, ফুল অ্যাক্টিভ ছিল মোটামুটি আহ কুয়েত থেকে আলী হোসেন ভাই, আর একটা ছিল মালয়েশিয়া থেকে আলম ভাই ছিল, এরা মোটামুটি ছিল। আর কুয়েত থেকে যিনি উনি ছিল। আর বাকি 4টা 5টা লাইন নিয়ে ফুল ফোকাস দিয়ে আমি 3 মাসে তাদের পজিশন করেছি, নিজেও ডায়মন্ড পজিশন অ্যাচিভ করেছি। তো অ্যাকচুয়ালি আমি পেরেছি, আপনারাও পারবেন। এই যে পারার মধ্যে যে মজাটা, যে ফিলিংসটা, এটা অ্যাকচুয়ালি আমি ফিল করতে পারছি। আপনারা কতটুকু পারছেন আমি জানি না। আমার লাইফ হিস্ট্রিটা অ্যাকচুয়ালি একদম ইজি যায়নি। সাধারণভাবে আমি মেডিকেল পার্সন ছাড়াও একজন সাধারণ পার্সন হিসেবেও এই সিচুয়েশন গুলো হ্যান্ডেল করা খুবই টাফ, খুবই টাফ। আর মেডিকেল পার্সন হলে তো কথাই নেই, প্রতিটি জায়গায় জায়গায় ইনসাল্ট হতে হয়েছে। তবুও আমি আমার বিজনেস আমি ছাড়িনি, আমি তবুও বিজনেস থেকে এক পাও সরিনি, যদিও আমি খুব ফুল ফোকাস দিতে পারিনি। ফুল ফোকাস দিলে কিন্তু পসিবল। আপনার চেষ্টা, ধৈর্য, ইচ্ছা শক্তি এবং নিজের সাথে যদি আপনি চ্যালেঞ্জ নিতে পারেন, আপনি পৃথিবীর সবচেয়ে সেরা বিজনেসম্যান আপনি হতে পারবেন, সবচেয়ে সেরা বিজনেস আপনি করতে পারবেন। চ্যালেঞ্জ মানে কি? চ্যালেঞ্জ হচ্ছে যেটা পসিবল না আপনাকে দিয়ে, যেটা সম্ভব না কখনো, সেটাকে আপনি সম্ভব করে তোলা, সেটাকে পসিবল করে তোলা, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। নিজের সাথে চ্যালেঞ্জ নিন, 100% পারবেন। আমাদের দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি দায়িত্বে ছিলেন দীর্ঘ 6 বছর নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, যতক্ষণ না কাজটি শেষ হচ্ছে ততক্ষণ সবকিছুই অসম্ভব বলে মনে হয়। সো আমার কাছে এই উক্তিটা, আমার কাছে মনে হতো যে আমার মোটিভেশন এটাই ছিল। আমার কাছে এটা ইম্পসিবল মনে হচ্ছে, আমি এটা কমপ্লিট যতদিন না করছি, কমপ্লিট করলে অবশ্যই পসিবল। তো যারা এখানে প্রবাসী আছেন, দেশে যারা জব করছেন, স্টুডেন্ট আছেন, বিভিন্ন পেশাজীবী আছেন, প্রবাসী যারা আছেন, আপনি চাইলে আপনি যে কোন এনি টাইম আপনার ফ্যামিলিকে সময় দিতে পারছেন না, ঘুরতে যেতে পারছেন না, সন্তানকে কোলে নিতে পারছেন না, তাদেরকে চাইলে খুব কাছ থেকে দেখতে পারছেন না। ইভেন ফ্যামিলিতে কোনো প্রবলেম হলে মা বাবার সাথে সাথে আপনি আসতেও পারছেন না, এরকম না। আপনি দেশে চলে আসলেও আপনাকে যে বেকার বলবে না, এরকম কোনো গ্যারান্টি নাই। পৃথিবীতে এরকম কোনো সিস্টেম নাই যে আপনি দেশে চলে আসলে আপনার লাইফ টাইম ইনকামের একটা রাস্তা তৈরি হবে। এরকম কোনো সিস্টেম নাই যে আপনি মৃত্যুর পর আপনার প্রমোশনাল একটা ইনকাম সিস্টেম তৈরি হবে। সো যারা প্রবাসী আছেন তারা খুব বেশি সিরিয়াসলি নেওয়া প্রয়োজন আমার কাছে মনে হয়। বিকজ প্রবাসীদের, আর আমার কাছে মনে হয় না এরকম কোনো দ্বিতীয় কোনো সিস্টেম আছে যেটা আপনি প্রবাস জীবন থেকে মুক্তি নিতে পারবেন ইজিলি ভাবে। প্রবাসের একই ইনকাম আপনি অন্য কোনো সিস্টেমে লাইফ টাইমের জন্য করতে পারবেন, হয়তো করতে পারেন। যেমন আপনি একটা সিস্টেম তৈরি করতে পারেন কিছু ঘর বাড়ি করে,
টারশিয়ারি একটা সিস্টেম করতে পারেন। এটা করতে গেলে আপনাকে লাইফ অনেক বছর স্ট্রাগল করতে হবে, অনেক বছর ইনকাম করতে হবে। 10-20 বছর দিন রাত এক করে কাজ করে আপনি এই সিস্টেমটা তৈরি করে এরপর রিল্যাক্স আসতে পারবেন। ওই শেষ বুড়ো হয়ে যাওয়া লাগবে, একই কথা। আপনার লাইফের এনজয় মোমেন্ট গুলো আপনি শেষ করে আসতে হবে। ফ্যামিলিকে তখন চাইলে ওই একই মোমেন্ট গুলো আপনি নিয়ে আসতে পারবেন না। সন্তানের যে মিসিং টাইম গুলো এগুলো আপনি চাইলে ফিরিয়ে দিতে পারবেন না। যারা বাংলাদেশে জব করছেন, জব আসলে একটা নেশা। আমি যেটা নিজের লাইফ থেকে নিজে রিয়েলাইজেশন করতে পারছি। ওয়ারেন বাফেট, উনি ছিল একজন বিখ্যাত মার্কিন ব্যবসায়ী, বিনিয়োগকারী। তিনি বলেছিলেন, বেতন হচ্ছে একটি নেশা যা দেয়া হয় আপনার স্বপ্ন ভুলে থাকার জন্য। অ্যাকচুয়ালি কিন্তু সেটাই হয়েছে। আমার কিন্তু ড্রিম কখনো ছিল না আমার জব করার। আমার সবসময় জব ছিল, আমার ড্রিম ছিল একটা সিস্টেম তৈরি করা। মানে আমার পূর্বপুরুষরা যেভাবে করেছিল, কিছু বিশাল একটা বিল্ডিং করা বা একটা কিছু মার্কেট তৈরি করা। মার্কেট মানে দোকানপাট করা, সেখান থেকে ভাড়া আসবে, একটা সিস্টেমে ইনকাম আসবে। এরকম একটা ইয়ে ছিল। টারশিয়ারি একটা হসপিটাল করব, সেখানে অনেক নার্স ডক্টর নিয়োগ করব, সেখান থেকে একটা সিস্টেম ইনকাম আসবে। তো এটা কিন্তু আমি যখন জব ইজিলি ভাবে পেয়ে যাচ্ছি বা স্মার্ট একটা স্যালারি পাচ্ছি বা আমি আরামদায়ক একটা বিজনেসে জবে আছি, তখন কিন্তু আমার এই ইচ্ছাগুলো আস্তে আস্তে মরে যায়। মানে আমার আরাম প্রিয় হয়ে যায় বেশি, যে আমি বেতন পাচ্ছি মাস শেষে, খুবই ভালো লাইফ লিড হচ্ছে, ভালোভাবে চলতেই তো পারছি, আর কি, আর কি লাগে লাইফে, এরকম একটা মাথায় অলসতা চলে আসে। আপনি ফ্রিডম ভাবে চিন্তা করার মন মানসিকতা আপনার একেবারে চলে যাবে। আপনার দুশ্চিন্তায় ভর করবে। জবে অনেক স্ট্রেসে থাকতে হবে, ফ্যামিলির কাজ, সংসারের কাজ, যখন ইচ্ছে তখন আপনি চাইলে বাইরে যেতে পারছেন না, আপনার কাছে সেরকম সময় নেই। সেরকম সময় আপনার কাছে, আপনি টাইম ফ্রিডম পাচ্ছেন না। আর বিজনেসে যখন আপনি অনলি 6টা মাস, একটা বছর আপনি কষ্ট করবেন, আপনি টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, অল ফ্রিডম পাচ্ছেন। সবচেয়ে বড় ফ্রিডম হচ্ছে আপনার চিন্তা শক্তি। আপনার চিন্তা, মেধা, মনন শক্তি অনেক গুণে বেড়ে যাবে। জবে যখন থাকবেন আপনার এই চিন্তা শক্তি কখনোই আসবে না, বিকজ আপনি একটা কাজে ইনভলভ থাকবেন। আপনি যদি সুপারভাইজার হন, আপনি সুপারভাইজড নিয়ে টেনশন করবেন, কিভাবে এই কাজটা ঠিক করা যায়, আরো কিভাবে ফটো সেশনটা আরো ভালো করা যায়, কিভাবে এই ব্যানারটা আরো একটু হাইলাইটেড করে লাগানো যায়। সেম একই কাজ, কিছু রিপোর্ট তৈরি করা, একই কাজের মধ্যে প্রতিনিয়ত প্রতি মাসে একই কাজই আপনাকে করতে হবে। সো একই কাজ নিয়ে আপনি থিঙ্কিং করছেন। আর আপনার যখন বিজনেস, আপনার নিজের বিজনেস অথবা আপনার নিজের একটা সিস্টেম আপনি তৈরি করবেন, তখন আপনি চিন্তা করবেন, আপনি যখন একটা ডিরেক্টর হবেন, বা আমাদের বিজনেসের কথা আমি বলছি, তখন আপনি চিন্তা করবেন আপনার এই লাইনে এই বিজনেস পার্টনারকে কোন প্ল্যানিংটা দিলে ভালো কাজ করবে, এই বিজনেস পার্টনারকে কোন লাইনে আমাকে জয়েনিং করতে হবে, তাকে কিভাবে কথা বলতে হবে, তাকে কিভাবে প্ল্যানিংটা আরো সুন্দর করে দেয়া যায়, এই প্রোডাক্টটা কাকে আমি প্রমোট করতে পারি। সারাক্ষণ আপনার টেনশন থাকবে কোন লাইনকে কিভাবে আপনি প্রমোট করবেন, কিভাবে সাজাবেন, বা ক্রিয়েটিভিটি একটা মেন্টালিটি তৈরি হবে। সো আপনার চিন্তা শক্তি, পজিটিভ থিঙ্কিং মাইন্ডটা অনেক বেশি বেড়ে যাবে। তো থিঙ্কিং করা নর্মালি আমাদের ব্রেনের জন্য ভালো, ব্রেন সেলগুলোকে রিজেনারেট করে। আর যারা দুশ্চিন্তা, দুশ্চিন্তা হচ্ছে নেগেটিভ চিন্তাগুলো বেশি মাথায় চলে আসা। জব করলে এগুলো আসে, এটা কিন্তু আসে জব করলে। হয়তো আমরা জবে যতক্ষণ থাকি ততক্ষণ আসবে না, বাসায় আসলে আবার সেই প্যারা, যে প্রবলেম, প্রতিদিনের একই স্ট্রেস। তো নেগেটিভ থিঙ্কিং গুলো নিয়ে বেশি বেশি থিঙ্কিং করলে আস্তে আস্তে ব্রেন সেল ড্যামেজ হয়ে যায়। আপনি ভালো একটা থিঙ্কিং করার মতো আপনার ব্রেন ক্যাপাসিটি কাজ করে না। তো নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আহ আসলে অ্যাকচুয়ালি বিজনেসটাই বেস্ট। আর আমি অ্যাকচুয়ালি হেলথ, আমি যখন জেনেছিলাম যে হেলথ আছে এখানে লাইফ টাইমের জন্য, হেলদি থাকা যাবে ন্যাচারাল ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে। ফুড সাপ্লিমেন্ট নিয়ে সবাই জানে, আর যেহেতু আমি ফুড সায়েন্সে আছি, ডক্টর প্রফেশনে আছি, তো আমি এটা সম্পর্কে আসলে আগে থেকে স্পাইরুলিনা এগুলো সম্পর্কে কিছু আইডিয়া ছিল। তো এই যে হেলথ সিস্টেম, হেলথ বেনিফিটেড, এখানে চাইলে আপনি লক্ষ লক্ষ মানুষকে, হাজার হাজার মানুষকে হেল্প করতে পারছেন। জবের ক্ষেত্রে আপনি কয়জনকে হেল্প করতে পারছেন? হেল্প করার শেষে, দিন শেষে আপনাকে
আপনি আপনার রেকর্ডেড আসবে ব্যাড রেকর্ডেড এবং আপনার কিছু জেলাস পারসন থাকবে তাকে আপনাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য। আর এখানে ওই সুযোগ তো নেই। আরো আপনাকে আপনার অ্যাপ্রিশিয়েট করবে। ফেম, রিকগনাইজেশন সবই আপনি পাবেন। সম্মান পাবেন। সারা পৃথিবী থেকে সম্মান পাচ্ছেন। জবে কয় জায়গায় সম্মান পাচ্ছেন? হ্যাঁ, জবে সম্মান আছে। কোথায়? আপনার এলাকায় আছে বা আপনার নির্দিষ্ট একটা গণ্ডিতে আছে। আত্মীয়স্বজনের কাছে আছে। বাট আপনি সারা বিশ্ব থেকে কখনোই এই সম্মান, এই রেসপেকটেশন পাবেন না। তো আমার প্রফেশন থেকে আমার একটাই জেদ ছিল যে আমার পিএম এর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। যেটা আমার মায়ের মতো সম্পর্ক ছিল। আমাকে অনেক বেশি আলাদা দেখতো সব স্টাফের চেয়ে। তো পিএম আমাকে আহ, বলতো যে আমি আমার লাইফ ক্যারিয়ার সব শেষ করে দিচ্ছি সম্মান। আমি তাকে অ্যাকচুয়ালি বা তাকে নিজেকে বোঝানোর জন্য আমি চ্যালেঞ্জ করেছি যে হ্যাঁ এখানে আমি সফল হয়ে দেখিয়ে দিব ডক্টর প্রফেশনের সাথে বিজনেস করলে কখনো সম্মান যাবে না, সম্মান বাড়বে। সারা পৃথিবীতে সম্মান থাকবে। তো আমি পোস্ট করছি বা দেখছে তারা, অবশ্যই প্রত্যেকে জানছে। তো অ্যাকচুয়ালি আমি প্রুভেন করেছি যে অ্যাকচুয়ালি এখানে কখনো সম্মান হানি হবে না, সম্মান বরঞ্চ বাড়বে। সবার জন্য একটাই বার্তা, প্রত্যেকটা লেডি আছেন এখানে, জেন্টস আছেন, সকল বিজনেস পার্টনারের জন্য একটাই বার্তা, যে যেখানে আছেন, যে পজিশনে আছেন, ধৈর্য ধরে কন্টিনিউ করেন। নিশ্চয় আমার মতো কষ্ট করছেন কেউ, আবার কেউ এত এতটা চ্যালেঞ্জ ফেস করছেন না, হয়তো করছেন বাট এতটা না। কিন্তু আপনি যদি এতটাও চ্যালেঞ্জ করেন, আরো বেশিও চ্যালেঞ্জ করেন, আপনি আপনার ডিসিশন থেকে, সিদ্ধান্ত থেকে দূরে যাবেন না। এটা হচ্ছে আমার স্পেশাল রিকোয়েস্ট। আপনাকে সফলতা দিবেই আপনার একনিষ্ঠতা, আপনার চেষ্টা, ইচ্ছা শক্তি। সবচেয়ে বড় আপনার সফলতা আসবে আপনি নিজের সাথে যদি নিজে চ্যালেঞ্জ করতে পারেন। তো আমার এটাই বার্তা সবার প্রতি। সবার জন্য স্পেশাল রিকোয়েস্ট থাকবে, লাইফ চেঞ্জ করার জন্য ডিকসন একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেটা আমি এখন ফিল করি। এর আগে আমার কাছেও মনে হয়েছে হ্যাঁ আমার সময় চেঞ্জ যাচ্ছে না, কিভাবে পসিবল। আমি আহ, সব জায়গায় আমি কথা শুনছি। আমার এখানে অফিস থেকে আমার আম, চলে আসলাম, আমার রিলেটিভ কেউ পছন্দ করছে না, কোনো রিলেটিভ কাজ করছে না, কেউ পছন্দ করছে না, বিষয়টাকে পজিটিভলি নিচ্ছে না। নিজের ভাই বোন, নিজের মা বাবা যদি তারা আমাকে বলে যে আমাকে কখনো পরিচয় দিবে না, বাসায় হাজবেন্ড প্রবলেম। তো সব জায়গায় বলতে গেলে একটা নারীর জন্য সব